নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনী উইথ অলিভিয়াতে 115তম এপিসোডে। আজ বহুদিন পর চলে এসেছি তোমাদের সামনে বসে আড্ডা দিয়ে গল্প করব বলে। তাই এই ঘটনাটা আর অডিওতে দিইনি, ভেবেছিলাম অডিওতেই দেব, কিন্তু তারপর মনে হলো যে না, অনেকদিন তোমাদের সামনে আসিনি। তোমরাও আমাকে অনেক অনেক কমপ্লেন্টস জানিয়েছো, অনেক জায়গায় কমেন্ট করে লিখেছো আমাকে, তুমি আর আসছো না কেন, তুমি কেন ঘটনা দিচ্ছ না। এমনকি অনেকে আমাকে পার্সোনালি এফবিতে ইনবক্স করেও মেসেজ করেছে যে দিদি ঘটনা আমরা পাচ্ছি না কেন। এক্সট্রিমলি সরি, আমার শরীর অসুস্থতা ছিল, তারপর আমার দাদার বিয়ে গেছিল, তাই জন্য আমি ঠিক মতন করে ঘটনা তোমাদেরকে তুলে ধরতে পারিনি। আর আজকের যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো, এটা প্রায় আমাকে যিনি পাঠিয়েছেন উনি ডিসেম্বর মাসে পাঠিয়েছিল, কিন্তু এতদিন পজ হয়ে গ্যাপ হয়ে গেছে, তো প্রচুর ঘটনা জমে রয়েছে। আর এই ঘটনাটা এতটাই সুন্দর একটি ঘটনা, তাই আমার মনে হয়েছে এটা তোমাদের সামনে এসে বলি। আর প্রথমেই স্পয়লার দেব না ঘটনাটার, এটা প্রথম থেকে শেষ অবধি শুনবে। আশা করছি তোমাদের এই ঘটনাটা আমার কথা অনুযায়ী চরম লাগবে। প্রেত কাহিনীতে অনেক ঘটনা তোমরা শুনেছো, গায়ে কাটা দিয়েছে, আমারও গায়ে কাটা দিয়েছে, কিন্তু এই ঘটনাটা শোনার পর আমি ডেফিনেটলি বলতে পারি চোখ থেকে জলও পড়বে, ভয়ও লাগবে, এবং একটি ইমোশনের ব্যাপার ক্রিয়েট হবে। তো চলো চলে যাই সরাসরি মূল ঘটনাতে, দেরি করব না আর। এই ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন সে আমার ভীষণ কাছের একটা দিদি, এবং খুব ক্লোজ, আমার সঙ্গে চেনা পরিচিতি রয়েছে তার বলতে পারো। আমার সাথে তার পরিচয় হচ্ছে এক্সিবিশন থেকে, অ্যাজ ইফ আমি একজন এক্সিবিশন অর্গানাইজার। আমি এক্সিবিশন অর্গানাইজ করে থাকি কলকাতা, উত্তরপাড়া, হুগলি ডিস্ট্রিক্ট অ্যান্ড কলকাতার মধ্যেই জেনারেলি এখন আপাতত করছি। ফিউচারে প্ল্যান আছে আউটসাইড এক্সিবিশন করার। তো যাই হোক, এটা একটা সাইডেই রাখলাম আমার বিজনেসটা। তো সেখান থেকে তার সাথে আমার পরিচয় হয়, এবং সে আমার এই চ্যানেলের ব্যাপারে যখন জানে এবং জেনে বলে যে এটাই যে তুমি, সেটা তো জানতাম না, তো আমারও একটা ঘটে যাওয়া ঘটনা আছে, তোমাকে বলছি, তুমি যদি মনে করো তুমি তোমার মতো করে ঘটনাটা শুনিও। তাই আমিও রাজি হয়ে যাই তার মুখ থেকে ঘটনাটা শোনার জন্য। সে ঠিক যেভাবে আমাকে বলেছে আমি তোমাদেরকে সেইভাবেই প্রেজেন্ট করছি। তার সঙ্গে তার বান্ধবীর ক্লাস নার্সারি থেকে বন্ধুত্ব, এবং দুই বান্ধবী একসাথে বড় হয়, কলেজ, বিয়ে, তারপরে দুজনের সংসার হয়। দুজনের বাচ্চাই একই টিউশনে পড়তে যেত। যে দিদি ঘটনাটা লিখেছে তার মেয়ে হয়তো তার বান্ধবীর মেয়ের চেয়ে বয়স একটু বড় হলেও কিন্তু টিউশনটা একই ছিল। অ্যাজ এ প্রত্যেক সপ্তাহতেই যেত, কিন্তু সেদিনকে দিদি মেয়েকে যখন পড়তে দিতে যায় তার বান্ধবীকে বহুবার ফোন করে যে কোথায় আছিস। তার বান্ধবী ফোনটা তোলে না। তো সে বারবার ফোন করার পর যখন দেখে যে সে ফোনটা তুলছে না, তখন সে তার মেয়েকে নিয়ে পড়তে দিতে চলে যায়, এবং ওখানে গিয়ে যখন খোঁজ করে তখন জানতে পারে যে না, তার বান্ধবী তার বাচ্চাকে নিয়ে সেই টিউশনে পড়তে নিয়ে আসেনি। তো সে ভেবে যে হয়তো বাড়িতে ফোনটা রেখে কোথাও বেরিয়েছে, এলে ঠিকই ফোন করবে, কিন্তু সেই ঠিক ফোনটা আর দিদি ভাইয়ের কাছে আসেনি। অনেকটা রাত্রির হয়ে যায়, খাওয়া দাওয়া করে ওই দিদি ঘুমিয়ে পড়ে। মাঝরাত্রিরে তখন 2:30 পৌনে 3টে বাজে, তখন দিদির ফোনে ফোন আসে যে তার বান্ধবী গায়ে আগুন লেগে যায় এবং ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন, তাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করছে। ইমিডিয়েট যেন সে তার বাড়ি যে হসপিটালে রেফার করবে সেখানে যেন অবশ্যই আসে। যখন সেই দিদিটা যায় তার বাড়িতে, তখন অলরেডি তার বান্ধবীকে নিয়ে হসপিটালের জন্য বেরিয়ে যায়, এবং দিদিভাইয়ের যে হাজব্যান্ড ছিল তার হাজব্যান্ডের আবার বন্ধু ছিল হচ্ছে ওই দিদিভাইয়ের বান্ধবীর হাজব্যান্ড। তো একটা খুব ক্লোজ রিলেশন তাদের মধ্যে। এবং দিদি তখন গিয়ে দেখে যে সেই ছোট্ট 3 থেকে 4.5 বছরের বাচ্চাটা এরকম ঘরের কোণে খাটের বসে টটর করে কাঁপছে আর কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। তখন দিদি ওকে গিয়ে কোলে নিয়ে অনেকটা বুকের কাছে নিয়ে আদর করে, মায়ের মতন স্নেহ দেয়, এবং তখন তার বাড়ির লোক বলে যে দেখো বৌমায়ের এরকম হয়ে গেছে, তুমি বাচ্চাটাকে নিয়ে তোমার বাড়িতে কিছুদিন রাখো,
বৌমা সুস্থ হয়ে গেলে তুমি আবার বাচ্চাটাকে দিয়ে যেও, কারণ বুঝতেই তো পারছো মেয়েটা ওরকম চোখের সামনে একটা জিনিস দেখেছে নিজের মাকে জ্বলতে, তো ও ভয় পেয়ে গেছে। স্বাভাবিক কথা, আমরা এত বড় হয়ে গেছি, আমরাও যদি আজকে কোনো বার্ন পেশেন্ট বা কোনো এরকম জিনিস দেখি আমরা নিজেরাই ভয় পেয়ে যাই, তো ওইটুকু একটা দুধের শিশু সে তো ভয় পাবেই। তো দিদিটা আর হসপিটালে যায়নি, কারণ এরকম একটা শোনার পর বাচ্চাটাকে ওরকম দেখার পর তার মেন্টাল স্টেট আর ঠিক ছিল না। সে বাচ্চাটাকে নিয়ে সিধে তার বাড়িতে চলে আসে এবং রাত্রিবেলায় কোনো রকমের বাচ্চাটাকে কিছু দুধ বিস্কিট গরম করে খাইয়ে তার মেয়েকে নিয়ে এবং তার বান্ধবীর বাচ্চাটাকে নিয়ে একটা খাটে শুয়ে পড়ে। তার হাজব্যান্ড ছুটেছিল হসপিটালে, কারণ তারও বন্ধুর বউ এরকম হয়েছে বলে। তো দাদাভাই তখন ওখান থেকে ফোন করে বলে যে খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, যখন তখন যা ইচ্ছা হয়ে যেতে পারে, খুব সাবধানে রেখেছে ওকে, এখন বলা যাচ্ছে না কি হবে ফিউচার। তারপরে যাই হোক, পরের দিন সকালবেলা অবধি ঠিক ছিল। দুপুর ঠিক 12টার সময় বাচ্চাটাকে যখন খাওয়াতে যায়, বাচ্চাটা কোনো রকমের মুখে মাছ ভাতটা গ্রহণ করতে চায় না, না আমি খাবো না, না আমি খাবো না। এবং বাচ্চাটার ওইটুকু একটা বাচ্চা, তার মধ্যে এত তেজ সেটা বলার মতন নয়। তো দিদিটাও আর জোর করেনি, কারণ সে ভাবছে যে সত্যি একটা অত বড় শক পেয়েছে ও কালকে, তা সেখানে ওকে জোর না করাটাই সব থেকে ভালো হবে। তো দিদির শাশুড়ি বলে যে দেখো বৌমা, ওকে জোর ঠোর করো না, ও যখনই ওর মনে হবে ওর খিদে পাচ্ছে ও তোমাকে গিয়ে বলবে, তুমি তখন ওকে খাইয়ে দিও। 12টা বাজে দিদির ফোনে ফোন আসে যে তার বান্ধবী আর এই পৃথিবীতে নেই। সে একটা সময়ের মতন তার মনে হয়েছিল যে এটা জাস্ট একটা ফেক ফোন বা ফেক কথা, কারণ সে ভাবতেই পারেনি যে তার বান্ধবী আর এই পৃথিবীতে নেই বলে। প্রচণ্ড কান্নাকাটি লেগে যায়, বাচ্চাটাকে জানানো হয় না যে তার মা আর এই পৃথিবীতে নেই বলে। তার হাজব্যান্ড প্রচণ্ড কান্নাকাটি করে। তো যাই হোক, তারপরে ওই দিদির হাজব্যান্ড শ্মশান থেকে পুড়িয়ে টুড়িয়ে বাড়ি ফেরে যেরকম ফেরে। তার 2 দিন পর থেকে দিদির বাড়িতে একটা বেড়াল ঢোকে, এবং সেটা না কালো রঙের বেড়াল। অনেক তাড়ানোর চেষ্টা করেছে বা করেছে, কোনো মতেই ওই বেড়ালটা ওই দিদিভাইয়ের বাড়ি থেকে যায় না। পিয়ালিদি অনেক তাকে যা যা মানে জল ছিটিয়ে দেওয়া সব কিছু, আবার ঘুরে এসে দিদির যে জানলার স্ল্যাবটা ছিল সেখানেই বসে থাকতো প্রত্যেকদিন রাত্রিবেলায়। এবং যেহেতু দিদির হাজবেন্ড আউট স্টেশন যেতে হতো অফিসের কিছু দরকারি কাজে মিটিংয়ের জন্য, তখন দিদিকে বাচ্চাটাকে নিয়ে একাই থাকতে হতো। তো বাচ্চাটাকে নিয়ে যখনই রাত্রিবেলায় শুতো, দিদি জাস্ট দেখতে পেত ওই বেড়ালটা ঠিক ওই মেয়ে যেখানটাতে মাথা রেখে শুয়েছে সে মাথার ওপরটাতে ওই স্ল্যাবটার ওখানটাতে এসে বসে থাকতো। এমন অনেকবার হয়েছে দিদি ভয়তে জানলা দরজা বন্ধ করে দিয়ে শুয়েছে, কিন্তু যখনই জানলা দরজা বন্ধ করতো বেড়ালটা এত বাজেভাবে কান্নাকাটি করতো যে দিদি বাধ্য হয়ে আবার জানলা খুলে দিত। একদিন দুপুরবেলায় ওই দিদিভাই তার হাজব্যান্ডকে বলে মাংস আনার জন্য, এবং তারা দুপুরবেলা একসঙ্গেই সকলে খেতে বসেছিল। এবং খেতে খেতে হঠাৎ করে দিদিভাইয়ের ওই বান্ধবীর মেয়ে বিটকেল চিৎকার করে ওঠে কর্কশ গলায়, এবং তার গলা থেকে 2 রকম আওয়াজ বেরোয়। সেই দিদিভাইকে বলে যে আমাকে আরও মাংস দাও, এখানে এইটুকুনি দিয়েছো কেন, এরম বিভীষিকার মতন চিৎকার করে ওঠে। তো সেটা দেখে স্বাভাবিকভাবে দিদিভাইয়ের মেয়ে, দাদাভাই এবং দিদিভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো তারপরে বাচ্চাটাকে খেতে দিয়ে ওরকম যখন বাচ্চাটার ভয়েস থেকে ওরকম মানে গলা থেকে ওরকম একটা ভয়েস বেরোয়, দিদিভাইয়ের হাজব্যান্ড এরম পাশে বসে, তার মেয়ে ওরম বসে, মেয়েটা তো চেয়ার ঠেলে সরিয়ে পালিয়ে যাওয়ার মতন অবস্থা। তো দিদিভাইটা ওর কাছে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে ওর মাথায়, যেমন বাচ্চাদেরকে মাথায় হাত দিয়ে বলে না বাবা এরম রাগ করে না, খেয়ে নাও বাবু, ওরম বলতে যায়। তো দিদিভাইয়ের ডান হাত না বাঁ হাত থেকে এতটাই চেপে ধরে যে দিদিভাইয়ের ক্ষমতা ছিল না যে সেই হাতটাকে ওই বাচ্চা, মানে নর্মালি একটা 4 বছরের বাচ্চার গায়ে কতটাই বা শক্তি হতে পারে, দিদিভাই কিছুতেই ওটা ছাড়াতে পারছিল না। এবার তার হাজব্যান্ড যখন এগিয়ে এসে তার হাতটা ছাড়াতে যায়, তো তখন
আচমকাই বাচ্চাটার চোখ লাল হয়ে যায়, মানে ঠিকরে বেরিয়ে যাওয়ার মতন, এবং তার আরেকটা বাচ্চাটির আরেক হাত দিয়ে তার হাজব্যান্ডের গলাটাকে টিপে ধরে। তো জাস্ট এরকম একটা সিচুয়েশন, দিদিভাই নিজের মেয়ে ভয় পেয়ে গিয়ে চিৎকার করতে লাগে। তো তখন বাড়ির সবাই, ওর ঠাকুমা, ওর দাদু, মানে দিদিভাইয়ের দেওর, দেওরের বউ সবাই ছুটে ওপরে এসে দেখে যে কি হয়েছে। যখন ওকে ছাড়ানো, অনেক কষ্টে বাচ্চাটাকে ছাড়ায়, এবং বাচ্চাটা সেইভাবে থালাটাকে উল্টে দিয়ে এত জোর সিঁড়ি দিয়ে ছুটে সেই চিলের ছাদে গিয়ে বসে থাকলো। রাত 12:30 1টার সময় সে ওপর থেকে নিচে নামলো, এবং ততক্ষণ কারোর ক্ষমতা ছিল না যে তারা ওপরে গিয়ে বাচ্চাটাকে ওখান থেকে নামিয়ে আনে। এরকম দিনের পর দিন যায়, এবং বাচ্চাটা জানলার রড ধরে রাত্রিবেলায় বসে ভীষণভাবে হাসতো, খেলতো, এবং দিদিভাই হয়তো রান্না করতে গেছে, এসে দেখছে বাচ্চাটা কারোর সাথে কমিউনিকেট করছে, কথা বলছে, এবং বল নিয়ে খেলছে, মানে বলটা নিয়ে তার, মানে তখন দিদিভাই বুঝতে পেরেছে যে হ্যাঁ, তার বান্ধবী রয়েছে, এবং সে তার বাচ্চাটা তার মায়ের সাথে এগুলো খেলাধুলা করছে। তারপরে সে আর এক মুহূর্ত ওয়েট করেনি, সে সেই বাউনটিকে আবার ফোন করে এবং তাকে গিয়ে বলে যে দেখুন, আপনার যা করণীয় আপনি করুন, তবে আমাকে এই ব্যাপারটা থেকে মুক্তি দিন। আমি তো ওর ভালোই করতে গেছিলাম, কিন্তু এরকম যে ঘটনা ঘটতে পারবে বা এরকম যে ঘটনা ঘটবে, এটা আমার মানে মাথাতেই আসেনি, আর আমি কখনো ভাবিও নি। তো তখন সেই বাউনটা বলে, তোমার কাছে কি ও কিছু খেতে চেয়েছিল কখনো? তো দিদিভাই অনেকটা ভাবনা চিন্তা করে বলে যে হ্যাঁ, ও না আমার কাছে পিঠে খেতে চেয়েছিল শীতকালে। তো তখন বাউনটা বলে যে হ্যাঁ, তুমি একটু পিঠে পুলি বানিয়ে কোনো গঙ্গার ধারে একটা বাটিতে করে গিয়ে বা সরাই করে ওটা দিয়ে আসবে বানিয়ে, এবং যতই তোমাকে পিছন থেকে কেউ ডাকুক তুমি কোনো রকম সাড়া দেবে না, এবং ও যদি তোমাকে কোনো রকমের কিছু গিফট দিয়ে থাকে যেগুলো ও হয়তো ইউজ করেছে বা ও ইউজ না করলে ওর দেওয়া জিনিসগুলো যেগুলো তোমার কাছে রয়েছে, সেগুলো কিন্তু একটা অ্যাট্রাকশন পাওয়ার বাড়ায়, তোমার বাড়িতে কিন্তু ওই জন্যই আসছে। তুমি একটা কাজ করো, ওই সমস্ত জিনিসকে গঙ্গার ঘাটে ফেলে দিয়ে আসো, তা না হলে পুড়িয়ে দাও। দিদি আর 1 মিনিটও দেরি করেনি, ওইখান থেকে বেরিয়ে যা যা দোকান থেকে কিনে পিঠে পুলি বানিয়ে গিয়ে গঙ্গার ঘাটে সরাই করে দিয়ে ওই পিছন দিকে না তাকিয়ে চলে আসে, এবং যত দিদিভাইয়ের ঘরেতে যা যা জিনিস ছিল যেটা ওর বান্ধবী দিদিভাইকে দিয়েছিল গিফট হিসাবে, সমস্ত জিনিস গিয়ে দিদিভাই ওই গঙ্গার ঘাটে দিয়ে চলে আসে। এবং বাচ্চাটাকে যখন ওই ঠাকুরমশাই আসে দেখতে, ঠাকুরমশাইকে বলে যে ও আচ্ছা তুই এসছিস, তোকেও আমি মারবো দেখ। তো তখন ঠাকুরমশাই বলে যে ঠিক আছে, তুই আমাকে মেরে দেখিয়ে দে, আমি দেখতে চাই তুই আমাকে কিভাবে মারিস। যখন ঠাকুরমশাই ওখানে বলে যে আজকেই যজ্ঞ হবে, আজকে শনিবার, আর আজকেই আমি যজ্ঞটা করব, আর তোকেই আমি এখান থেকে তাড়াবো, তো কোনো মতেই কিছুতেই মানে কিছু করতে পারছিল না। ফার্স্টে তো যজ্ঞের আগুনই চলছিল না, এবং বাচ্চাটা এত বিকটভাবে হাসছিল, বাড়ির সকলে ভয় পেয়ে গেছিলো, এবং শুধু বাড়ির লোকে নয়, পাড়ার যত লোক ছিল জড়ো হয়ে গিয়ে ওদের বাড়ির দিকে তাকিয়ে, অনেকে বাড়িতে ঢুকে পুরো ভিড় হয়ে গেছিলো যে কি হচ্ছে ওদের বাড়িতে। তো যাই হোক, অনেক ঝামেলাঝাটি হওয়ার পর, ওই রকম যজ্ঞের পর একটা ঠাকুরমশাই এরকম কাচের বয়েম নিয়ে আসে, সে বয়েমের মধ্যে একটা শ্যাডো মতন কিছু ঢুকতে ওই বাড়ির প্রত্যেকটা লোক দেখে, এবং ওই বয়েমটা আটকেও দেয়, এবং দিদিভাইকে বলে যে কিছুটা দূরে, তো মানে এখান থেকে অনেকটা দূর, কিছুটা দূর বললো ভুল, এখান থেকে অনেকটা দূরে গিয়ে তুমি এই বয়েমটা ওখানে ফেলে দিয়ে এসো, আর এই বয়েমটা খুলবেও না, ভুল করেও খুলবে না। যদি কখনো খুলে ফেলো কিন্তু আবার আসবে এবং বাচ্চাটারও ক্ষতি করবে, তোমাদেরও ক্ষতি করবে। আমি বাড়ি বন্ধন করে দিয়ে যাচ্ছি যেটাতে কোনো ক্ষতি না হয়, আর বাচ্চাটাকে কিন্তু তোমাদের বাড়িতে আর রেখো না। তো দিদিভাইরা যায় কোনো একটা জায়গায় গিয়ে ওই বয়েমটা ফেলে দিয়ে আসে। যেহেতু ওই দিদিটা আমাকে জায়গাটার নাম বলতে বারণ করেছিল, তাই আমি তোমাদেরকে জায়গাটার নাম ওখানে উল্লেখ করতে পারছি না, সাইলেন্ট রাখলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তারপরে বাচ্চাটাকে গিয়ে তার বাবার কাছে দিয়ে আসে। পরে জানতে পারা যায় যে দিদিটা রান্নাঘরে রান্না করতে গেছিলো, গ্যাসের যে লাইটার হয় সেটা কোনোভাবে ফলস খাচ্ছিল, জ্বলছিল না,
তাই দিদিটা দেশলাই জ্বালিয়ে গ্যাসটা জ্বালাতে গেছে এবং দেশলাইয়ের ওই কাঠিটা আগুন জ্বলতে জ্বলতেই দিদি নিচে ফেলে দিয়েছিল। কিভাবে নাইটিতে আগুন লেগে যায় এবং দিদিভাই ওইখানেই উড়ে যায়, তো সে তো নিজেও জানতো না এইভাবে সে মারা যাবে। এটাই ছিল আজকের ঘটনা, তোমাদেরকে আমি শেয়ার করলাম। যেভাবে দিদি বলেছে আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে জানালাম। আশা করছি তোমাদের ঘটনাটা শুনে ভালো লাগবে। এই যে মারা গেছিল এইভাবে, সেটা আমরা প্রথম দিকে কেউ জানতাম না। আমরা সবাই ভেবেছিলাম যে ও হয়তো আত্মহত্যা করেছে বা কিছু করেছে, কিন্তু না, এটা আমি জানা ছিল না। আমার হাজব্যান্ড এবং যে আমার মানে হাজব্যান্ডের যে বন্ধু ছিল, মানে আমার যে বান্ধবী আর কি, মারা গেছে। মারা যাবার আগে যখন পুলিশ কেস হয়, পুলিশকে জাস্ট একটা ছোট বয়ানে বলে গিয়েছিল যে রান্না করতে গিয়ে তার নাইটিতে ওই দেশলাই কাঠির আগুন ধরে সে মারা গেছে। তো এরকম একটা মর্মান্তিক ঘটনা, এবং সত্যি ওর বাচ্চার সঙ্গে একটা এতটা অ্যাটাচমেন্ট, কারণ একটা মায়া তো সবসময় জড়িয়ে থাকে মা বাবার। যতই সে মারা যাক, পৃথিবী থেকে চলে যাক, মা তো মাই হয়। বাচ্চাটাকে আগলে রাখার চেষ্টা করছিল, তো কি আর করা যাবে। এই ঘটনাটা যখন আমিও শুনি, লিটারেলি আমারও গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং আমারও ভয় লাগে। আমি ওদের বাড়িতে থেকে যখন ওই সময় বেরোচ্ছিলাম, রাতই ছিল, আমি ওদের বাড়িতে গেছিলাম আমার একটা জিনিস আনতে, অর্ডারের জিনিস। তো সেটা আনার সময় আমি তখন দিদিটা আমাকে ঘটনাটা বলে। সত্যি কথা বলতে তারপর থেকে আমি আর দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার সাহসটাও পাই না, কারণ আমার খুব ভয় লেগেছিল এই ঘটনাটা শোনার পর। আর দিদিভাইদের বাড়িটার ওই গলিটার ওখানে প্রচণ্ড অন্ধকারও থাকে, যার জন্য না মানে যাওয়া আসার সময় খুবই ভয় লাগে। তো এই ছিল আজকের ঘটনা, তোমাদেরকে আমি শেয়ার করলাম। আশা করছি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের এই ঘটনাটা ভালো লেগে থাকবে। আর আমি তোমাদের সামনে এসে এই ঘটনাটা বললাম, এরকম আরও অনেক ঘটনা আছে। আর পডকাস্টের যে শ্যুটটা আমরা করেছিলাম, এটা একটা সত্যি আর একটা হন্টেড জিনিস আমাদের সাথে ঘটেছে। সেটা হলো যে আমরা একটা পডকাস্ট শ্যুট করেছিলাম, মানে আমি শ্যুট করেছিলাম একজনের সাথে। এত গ্লিচেস এসছে না, যেখানে যেখানে দিদিটা কিছু তন্ত্র নিয়ে কথা বলেছে বা কিছু জিনিস নিয়ে কথা বলেছে, প্রত্যেকটা জায়গায় একটা করে গ্লিচ দেখা দিয়েছে। এবং সেই শ্যুটটা আমার বাপের বাড়িতে হয়েছিল। আর প্রত্যেকেই আমার যারা একটা এপিসোড দেখে থাকবে কে পডকাস্টে, যেটা আমি বলেছিলাম আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যে আমার উপর প্রেত চালান করেছিল। তো সেখান থেকে সেই যে আত্মাটা বা সেই স্পিরিটটা আমার বাড়ি থেকে না স্টিল নাও এখনো অবধি যায়নি। তো সেটার জন্য আমি একজন এক্সপার্টের সাথে কন্ট্যাক্ট করেছি, সে আমার বাড়ি ভিজিট করতে আসবে খুবই তাড়াতাড়ি, কারণ আমি কিছু করে উঠতে পারছিলাম। ওটার জন্য আমার বাড়ি থেকে আমাকে কিছু তো একটা করতে হবে, অনেক দিন হয়ে গেছে, এরপর আরও হয়তো বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তো সেটার জন্যই আর কি আমি একজন এক্সপার্টের সাথে কন্ট্যাক্ট করেছি। ভেরি সুন সে আমার বাড়িতে আসবে, তো পারলে আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে এখানে তুলে ধরবো। আর আবার হয়তো নতুন করে আমাকে পডকাস্টের জন্য রিশুট করতে হবে, এত গ্লিচেস এসছে বলে। তো ঠিক আছে, চলো আজকের ঘটনাটা এখানে শেষ করছি। আর শেষ করার আগে তোমাদেরকে আরও কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যারা ইউটিউবে রয়েছি, আজকে হয়তো আমাকে তোমরা 1400 বা 1500, আমি হয়তো যাব খুব শিগগিরই 1500 সাবস্ক্রাইবার ফ্যামিলি নিয়ে, হয়তো আমার একটা বড় ফ্যামিলি হবে আরও, এবং আরও আমার হয়তো পথ চলা বাকি রয়েছে। আরও চলা বাকি কি, সত্যি আরও অনেক পথ আমাকে এগিয়ে যেতে হবে। আজকে আমি যতটুকু হয়েছি, যেটুকু হয়েছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর অনেক অনেক সাপোর্টের জন্য হয়েছি। তাই কিছু মানুষ আছে যাদের সত্যি কোনো হয়তো জানি না, তারা লাইফে হয়তো কোনো কাজ থাকে না বা মানুষের খুঁত ধরতে বসে থাকে। শুধু আমার নয়, হয়তো একটা কন্টেন্ট খুব সুন্দরভাবে সে বানিয়েছে, কিন্তু সেখানেও গিয়ে নেগেটিভ কমেন্ট সে মানুষগুলো পাস করবে।
শুধু আমাকে বলে নয়, এরম অনেকের ক্ষেত্রে করে। আমি তো অনেকের চ্যানেলই দেখি বা আমিও অনেকের অডিও শুনি, আমার খুব ভালো লাগে জিনিসগুলো। তো সেগুলো আমার না সত্যি খুব খারাপ লাগে। রিসেন্ট আমাদের সঙ্গেও একটা জিনিস ঘটেছিল, মানে আমার সাথে নয়, আমার হাজব্যান্ডের সাথে ঘটেছিল। আমার সাথে তো অনেক কিছুই ঘটে গেছে, সেগুলো আমি শেয়ার কখনোই করিনি সামনাসামনি এসে, কিন্তু আমার হাজব্যান্ডের সাথেও ঘটেছে। ও ফার্স্ট টাইম হয়তো এই ট্র্যাকে এসছে। ও এতদিন ধরে আমার ব্যাক সাপোর্ট ছিল, বাট আমি ওকে বললাম যে দেখো, তোমার থেকেই তো আমার এইসব জিনিসগুলো শেখা, বা তোমার থেকেই আমার এইসব জিনিসগুলো জানা, বা এতদিন ধরে আমি যেগুলো করছি সবই তোমার সাপোর্টে। তো যেখানে তুমি সবই জানো, ও অনেক কিছুই জানে এই সমস্ত স্পিরিচুয়াল দিকের ব্যাপার বা এই সমস্ত জিনিসের পেছনে প্রচুর ওর আইডিয়া, ওর কনসেপ্ট ভীষণ ভালো, আমার থেকেও বেশি। তো সেখানে আমি ওকে বলেছিলাম যে তুমি প্লিজ পডকাস্ট করো। তো রাজি হওয়ার পরও একটা পডকাস্ট করেছে, আর একটা মনে হয় কল রেকর্ডিং অডিও করেছে ঘটনা। তো সেখানেও অনেক রকম নেগেটিভ কমেন্ট এসে, বা আমাদের ছাড়াও যারা অনেক বড় বড় ইউটিউবার, যারা লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে, তাদেরকেও করে। প্লিজ এগুলো করা বন্ধ করে দাও, কারণ যখন তুমিও করবে না, তুমি বুঝতে পারবে যে একটা মানুষ এটার পেছনে কতটা পরিশ্রম করে, কতটা এনার্জি দেয়, তারপরে গিয়ে একটা সুন্দর একটা কনসেপ্ট তৈরি হয়। তোমাদের যদি ভালো না লাগে তোমরা স্কিপ করে বেরিয়ে যাও, কিন্তু কাউকে ডিমোটিভেট করো না। এই সমস্ত জিনিসগুলো না মানুষের তখন গিয়ে মনে হয় যে সত্যি কি আমি খুব ভুল করে ফেলেছি এগুলো বলে। কিন্তু আমরা যদি মোটিভেট না করতে পারি, আমরা ডিমোটিভেটও করবো না, তাই না? তো এটা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম। আশা করছি তোমরা হয়তো এই রিকোয়েস্টটা আমার শুনবে বা রাখবে। আর প্রেক্ষাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং কালো জাদুকে প্রমোট করে না, এবং কোনো দিনও করবে না, এবং কোনো জাতি নিয়েও ভেদাভেদ করে না। তাই তোমরা যারা প্রেক্ষাহিনীর ঘটনা শুনছো এতদিন ধরে, যারা বিশ্বাস করো যে স্পিরিট বা এন্টিটি বা ভূত বলে কিছু এক্সিস্ট করে, তাদের জন্য তো এই ঘটনাগুলো ভীষণ হার্টটাচি হয়ে থাকবে। এবং যারা এগুলো ট্রাস্ট করো না, তাদেরকে বলবো তোমরা এগুলো এন্টারটেনমেন্ট হিসেবেই শুনো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। নমস্কার।